জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কিভাবে? সার্জিসকে প্রশ্ন করলেন ডাক্তার তাসনিম। চাঞ্চল্যকর তথ্য, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হত্যায় ভারতের হাত, থাকছে বিস্তারিত প্রতিবেদন। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ে নির্বাচনের কথা বলে বিএনপি, মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কিভাবে? সার্জিসকে ডাক্তার তাসনিম। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা দলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পঞ্চগড়ে শতাধিক মাইক্রোবাস নিয়ে শোডাউন দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন। তিনি সার্জিসের কাছে জানতে চেয়েছেন, এ ধরনের ব্যয়বহুল শোডাউনের অর্থায়ন কোথা থেকে এসেছে। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ডাক্তার তাসনিম জারা এই প্রশ্ন তোলেন এবং সার্জিসের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। ফেসবুক পোস্টে ডাক্তার তাসনিম জারা লিখেছেন, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্নে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বিশাল বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে কিছু যৌক্তিক প্রশ্ন উঠেছে। তুমি কিছুদিন আগে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদের অনেককে প্রভাবিত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রাম আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। কিন্তু সেই প্রেক্ষাপটে এমন একটি বড় আয়োজন কিভাবে সম্ভব হলো? এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা এবং জবাবদিহির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। সে হিসেবে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমি আশা করি তুমি বিষয়টি আন্তরিকতার সঙ্গে নিয়ে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি পরিষ্কার ও গ্রহণযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। শুভেচ্ছান্তে জারা আপু। উল্লেখ্য, গত সোমবার বিকেলে সার্জিস আলম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন দেন। তিনি ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে ভ্রমণ করেন এবং বাকি 100 কিলোমিটার পথের অর্ধেকেরও বেশি অংশ যান শতাধিক গাড়িবহর নিয়ে। রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার পর বাড়ি ফেরার পথে এমন বিশাল শোডাউন দেয়ায় একের পর এক প্রশ্ন উঠতে থাকে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হত্যায় ভারতের হাত। হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা বিশ্বে স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা সবার জানা। তবে ইতিহাস ঘেঁটে আরও একটি অজানা সত্য বেরিয়ে এসেছে, যা শোচনীয় এবং হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা বিশ্বে স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা সবার জানা। তবে ইতিহাস ঘেঁটে আরও একটি অজানা সত্য বেরিয়ে এসেছে, যা শোচনীয় এবং চাঞ্চল্যকর। মহান মুক্তিযুদ্ধে যেখানে ভারত বাংলাদেশের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করেছিল, সেখানে তার কিছু কর্মকাণ্ড সন্দেহজনক ছিল। ইতিহাস থেকে জানা যায়, ভারতের কিছু অতি সূক্ষ্ম রাজনৈতিক চক্রান্ত বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে। এমনকি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শহীদ হওয়া এবং বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনাও তেমন এক উদাহরণ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মুক্তিযুদ্ধে মেজর শফিউল্লাহর নেতৃত্বে সক্রিয় অংশ নেন। 1971 সালের সেপ্টেম্বর মাসে ভারতের আগরতলায় 10 নম্বর নৌ সেক্টর গঠন করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সেখানে যোগদান করেন এবং ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন মহীন্দ্রনাথ সামন্তের তত্ত্বাবধানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে 2টি গানবোট উপহার দেয়। এই গানবোটের নাম রাখা হয় পদ্মা এবং পলাশ। রুহুল আমিন ছিলেন পলাশের প্রধান ইঞ্জিন রুমের দায়িত্বে। 6 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে যশোর সেনানিবাস পতন হয়।
পাকিস্তানি বাহিনী পিছু হাঁটতে থাকে এবং মুক্তিযোদ্ধারা মংলা বন্দরের দিকে এগিয়ে যায়। 10 ডিসেম্বর খুলনার নৌঘাট দখলের উদ্দেশ্যে পদ্মা ও পলাশ গানবোট মংলা বন্দরের দিকে রওনা দেয়। তবে এই যাত্রায় এক ভয়ানক ভুল হয়ে যায়। ভারতীয় বিমান বাহিনীর 3টি জঙ্গি বিমান মুক্তিযোদ্ধাদের জাহাজগুলোর দিকে ছুটে আসলে মুক্তিযোদ্ধারা তা পাকিস্তানি বিমান মনে করে গুলি চালানোর অনুমতি চায়। কিন্তু ক্যাপ্টেন মহেন্দ্রনাথ সামন্ত ভারতীয় বিমান জানিয়ে গুলিবর্ষণ বন্ধ রাখার নির্দেশ দেন। কয়েক মিনিট পর ওই বিমানগুলো অপ্রত্যাশিতভাবে নিচে নেমে আসে এবং গোলাবর্ষণ শুরু করে। এতে পদ্মা ও পলাশ ক্ষতিগ্রস্ত হয়। গুলার আঘাতে পলাশের ইঞ্জিন রুম বিধ্বস্ত হয়ে যায় এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ডান হাত পুরোপুরি উড়ে যায়। তবুও তিনি চেষ্টা চালিয়ে যান, কিন্তু ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায় এবং অবশেষে পলাশ ধ্বংস হয়ে যায়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এক হাত হারিয়ে রূপসা নদীতে ঝাঁপ দেন, কিন্তু সেখানে তাকে রাজাকারদের হাতে ধরিয়ে দেয়া হয়। রাজাকাররা তাকে হত্যা করে এবং তার মরাদেহ অযত্নে পড়ে থাকে। পরে স্বাধীনতার পর বাগমারা গ্রামের স্থানীয় জনগণ রুহুল আমিনের মরাদেহ দাফন করেন রূপসা নদীর পাড়ে এবং সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। 1973 সালের 15 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 7 জন বীর সন্তানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়, যার মধ্যে রুহুল আমিনও ছিলেন। এ ঘটনা ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, যা ভারতের পলাতক চক্রান্ত ও বাংলাদেশের প্রতি তার দ্বিচারিতা প্রকাশ করে। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ে নির্বাচনের কথা বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটা কোনো রোডম্যাপ ঘোষণা নয়। নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য বিএনপি বারবার বলছে, তা না হলে দেশের সংকট কাটবে না।